এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। যারা আজকে সেট নাম্বার 10, তো যারা প্রিভিয়াস সেটগুলো আমাদের দেখোনি, তোমাদের জন্য প্লেলিস্ট একটা করা রয়েছে, অবশ্যই সেগুলো দেখবে। অলরেডি 9টা সেট আমাদের কমপ্লিট হয়েছে। আজকে 10 নম্বর সেট আমরা শুরু করছি। শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। কোনোরূপ কোনো অসুবিধা বা কিছু মনে হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়া হবে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো প্রথম কোশ্চেন আজকে রয়েছে, গুপ্ত যুগের বিখ্যাত মন্দির ইটের তৈরি যেটা হচ্ছে ভিতরগাঁও, এই মন্দির কোথায় অবস্থিত? অপশনে রয়েছে ললিতপুর, কানপুর, ইরন, বুমরা। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? ভিতরগাঁও মন্দির কোথায় রয়েছে? তো এটা রয়েছে কিন্তু কানপুরে। কানপুর, উত্তরপ্রদেশের কানপুরে কিন্তু এটা রয়েছে। তো এই যে ভিতরগাঁও মন্দির, এই মন্দিরটি সম্পর্কে একটু আমরা ডিটেলসে জেনে নেব। মন্দিরটি উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত, যা গুপ্ত যুগে ইটের দ্বারা নির্মিত হয়েছিল। প্রাচীন ভারতের স্থাপত্য শৈলী বুঝতে এই মন্দিরগুলির কিন্তু ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বহন করে। ভিতরগাঁও মন্দির যদি দেখি, সেটা কানপুর আমরা জানলামই। এছাড়া তোমরা আরও এখান থেকে জেনে রাখবে দশাবতার মন্দির, যেটা কিন্তু ললিতপুরে রয়েছে। বিষ্ণু মন্দির রয়েছে ইরনে, ঠিক আছে? বিষ্ণু টেম্পল। এক্সাম স্মার্ট টিপ বলে একটা অপশন এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা বিষয়ে। এগুলো আমি তোমাদের বলবো না, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। নেক্সট, বিদেশি আক্রমণ থেকে বাঁচতে কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে কুব্বত উল ইসলাম রেখেছিলেন এবং রাজধানী স্থানান্তর বলতে পারি আমরা করেছিলেন? তো এখানে অপশনে রয়েছে আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক। তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার একটু ডিটেলস আমরা জেনে নিই এখান থেকে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেন। এর নাম রাখেন হচ্ছে কুব্বত উল ইসলাম। পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার কারণে তাকে পুনরায় দিল্লিতে রাজধানী আবার ফিরিয়ে নিয়ে আনতে হয়েছিল। তার এই খামখেয়ালি সিদ্ধান্তের জন্য তাকে ব্যর্থতার বাদশা বলা হয়। কাকে? এই মোহাম্মদ বিন তুগলককে, ঠিক আছে? তার ব্যর্থ নীতিগুলো কী কী ছিল? যেমন হচ্ছে ব্যর্থ নীতিগুলোর মধ্যে ছিল হচ্ছে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি, রাজধানী স্থানান্তর, তারপর হচ্ছে প্রতীকী মুদ্রা, খোরাসান অভিযান এবং হচ্ছে কারাচিল অভিযান। ওকে, নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনের যুগে ইতিহাসে বিখ্যাত কিংমেকার বা রাজা প্রস্তুতকারী হিসেবে কাকে বা কে পরিচিত ছিলেন? আলী ব্রাদার্স, সৈয়দ ভ্রাতৃদ্বয়, জাকারিয়া এবং হোসেন, নাসির খান এবং জুনেদি। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু সৈয়দ ভ্রাতৃদ্বয়। সৈয়দ ভ্রাতৃদ্বয়। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের মধ্যে ছিল হচ্ছে তোমার হোসেন আলী এবং হচ্ছে আবদুল্লাহ খান। মুঘল দরবারে অত্যন্ত প্রভাবশালী কিন্তু তারা হয়ে উঠেছিলেন। তারা সম্রাট বাহাদুর প্রথম শাহ বা শাহ প্রথম এর সময় থেকে উচ্চ পদে আসীন হন। তারা তাদের ইচ্ছামতো যে কোনো ব্যক্তিকে মুঘল সিংহাসনে বসাতে পারেন বা সরাতে পারেন, এতটাই তাদের কিন্তু প্রভাব ছিল, ঠিক আছে? সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এখান থেকে। নেক্সট, ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা মূলত কোন অনুচ্ছেদের সাথে যুক্ত? তো এখানে বেশ কিছু আর্টিকেল রয়েছে। কোনটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ এর সঙ্গে যুক্ত? আর্টিকেল 110, আর্টিকেল 137, আর্টিকেল 356 অ্যান্ড আর্টিকেল 243। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আর্টিকেল 137। ডিটেলসে জেনে নেব আমরা। অনুচ্ছেদ 137 সুপ্রিম কোর্টকে তার নিজের দেওয়া পূর্ববর্তী রায় বা আদেশ পুনর্বিবেচনা করার ক্ষমতা দেয় বা জুডিশিয়াল রিভিউ। তোমরা কিছুদিন আগে আমাদের রাজ্যে শুনলে যে যখন আমাদের রাজ্যে হচ্ছে টিচারদের যে নিয়োগ 26,000 সেটা বাতিল করা হয়েছে।
দুর্নীতির জন্য, জানোই তোমরা। তো সেখানে কি করা হয়, যে সুপ্রিম কোর্টে কিন্তু যে রায়টা দেওয়া হয় টোটালি, মানে হাইকোর্টে যে রায়টা দেওয়া হয় যে টোটালি বাতিল একদম সবার, তখন সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং তারা কিন্তু এই যে জুডিশিয়াল রিভিউ করার কিন্তু কথা বলে বা পুনর্বিবেচনা করার কথা বলে, সেটা খারিজও হয়েছে। তোমরা জানো এখন বর্তমানে কি হচ্ছে। সো এই যে বিষয়, সেটা কিন্তু 137তম যে অনুচ্ছেদ বা আর্টিকেল, সেই আর্টিকেলে কিন্তু এই বিষয়টা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন একটা, ঠিক আছে। আর আরও অপশন থেকে যেমন হচ্ছে 110 আর্টিকেল, এটা তো জানোই তোমরা যে মানি বিল নিয়ে কিন্তু এটা কিন্তু ডিল করে বা অর্থ বিল নিয়ে। 356 রাষ্ট্রপতি শাসনের কথা বলে, প্রেসিডেন্ট রুল, কোনো রাজ্যে যদি কোনো একটা প্রেসিডেন্ট রুল লাগাতে হয় তো সেটা কিন্তু এই 356 ধারাতেই কিন্তু পসিবল, এই ধারা দিয়ে। পঞ্চায়েতি রাজ 243-এ রয়েছে এবং যেটা আমরা আজকে জানলাম যে জুডিশিয়াল রিভিউ, সেটা কিন্তু 137 আর্টিকেল। প্রত্যেকটা আর্টিকেলই কিন্তু এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো জেনে রাখবে তোমরা। নেক্সট, ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে খারিফ মরশুমে মূলত কোন ফসলটি করা হয়? তো এখানে অপশন রয়েছে গম, ধান, আলু, সরিষা। তো সরাসরি জানতে চেয়েছে যে খারিফ শস্য কোনটি মূলত। তো এখানে কোনটি হবে খারিফ শস্য? তো খারিফ শস্য কিন্তু হয়ে যাবে এখান থেকে ধান, বা যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে প্যাডি। খারিফ ফসল বর্ষাকালে মূলত বলা যায় জুন জুলাইয়ে বোনা হয় এবং শীতের শুরুতেই কিন্তু কাটা হয় এই ধান। জানোই গ্রাম মফস্বলে তো অনেকেই বাস করো, তোমরা খুব ভালোভাবে জানো এগুলো। যেমন হচ্ছে খারিফ থেকে আরও কোশ্চেন তোমরা এখান থেকে জেনে রাখবে এই উদাহরণগুলো, এবং রবি থেকে এগুলো জেনে রাখবে। তোমরা যদি রিকল করতে পারো যে কোন সময়টাকে বলা হচ্ছে মূলত খারিফ শস্য, তো তোমরা এগুলো কিন্তু ইজিলি করতে পারবে। তো তার মধ্যে যেমন খারিফের মধ্যে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, সোয়াবিন, তুলা, এগুলো কিন্তু একই সাথেই কিন্তু দেখবে প্রায় বোনা হয়, ঠিক আছে। আর এই যে রবি মধ্যে যেমন হচ্ছে গম, আলু, তারপর হচ্ছে সরিষা, যব, ছোলা। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখবে, তোমাদের কিন্তু এরকম কোশ্চেন কিন্তু আসে যে খারিফ শস্য কোনটি, অনেকগুলো দিয়ে দিবে তোমাদের রবি শস্য, তার মধ্যে তোমাকে কিন্তু সেখান থেকে বলতে হবে। নেক্সট, পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ইঞ্জিনের বা ইন্টারনাল হিট ইঞ্জিন এর প্রধান শক্তির উৎস কি? অপশনে রয়েছে সৌরশক্তি, তারপর হচ্ছে আগ্নেয়গিরির অনুপাত, জোয়ার ভাটা, তেজস্ক্রিয় ক্ষয় বা রেডিও অ্যাক্টিভ ডিকে। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু তেজস্ক্রিয় ক্ষয় বা যেটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে, রেডিও অ্যাক্টিভ ডিকে। এখানে আরও কিছু বিষয় আমরা জেনে নেব, ছবিও এখানে দেওয়া রয়েছে তোমাদের জন্য। যে পৃথিবীর অভ্যন্তরে প্রাকৃতিকভাবে থাকা তেজস্ক্রিয় পদার্থ, যেমন হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, ক্রমাগত ভেঙে যায়। এই ভাঙনের বা ক্ষয়ের ফলে প্রচুর তাপ কিন্তু উৎপন্ন হয়। এই অভ্যন্তরীণ তাপও কিন্তু ভূতাত্ত্বক ক্রিয়াকলাপের, যে বিভিন্ন ক্রিয়াকলাপ রয়েছে ভূত্বকের, সেই ক্রিয়াকলাপের কিন্তু মূল চালিকা শক্তি বলা যায় এই তাপটাই। তেজস্ক্রিয় ক্ষয়ের মধ্যে কোনটা রয়েছে, যেমন হচ্ছে ইউরেনিয়াম এবং হচ্ছে থোরিয়াম। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে, তোমাদের কিন্তু এখান থেকেও কিন্তু ঘুরিয়ে কিন্তু কোশ্চেন আসতেই পারে। নেক্সট, ব্যাডমিন্টন বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করা ভারতীয় প্রথম মহিলা খেলোয়াড়কে? অপশনে রয়েছে পিভি সিন্ধু, তারপর হচ্ছে জালা গুট্টা, তারপর হচ্ছে অশ্বিনী পোনাপ্পা, সাইনা নেহওয়াল। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সাইনা নেহওয়াল প্রথম ভারতীয় মহিলা যিনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা যেটাকে বলা হচ্ছে BWF র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অধিকার করেছিলেন বা অর্জন করেছিলেন। সাইনা নেহওয়াল ওয়ার্ল্ড ফার্স্ট র্যাঙ্ক অলিম্পিক ব্রোঞ্জ যদি দেখো সেটা হচ্ছে 2012 সালে। অবশ্যই এই সালটাও খুব ইম্পর্টেন্ট, সালটাও মনে রাখবে তোমরা। এছাড়া এখান থেকে মনে রাখবে পিভি সিন্ধু অলিম্পিক সিলভার তিনি জিতেন এবং ফার্স্ট ওমেন ইন্ডিয়ান ওমেন কিন্তু তিনি ছিলেন, ঠিক আছে, অলিম্পিক সিলভার অর্জনকারী। তো আজকে এই কোশ্চেনগুলোই ছিল, টোটাল 7টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি তোমাদের সেশনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।